স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। দেখো, আমরা যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করি তখন বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। দ্য বডি ইজ ডিসপ্লেসড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। কিন্তু সবসময় যে ডিসপ্লেসড হবে তার কিন্তু কোনো মানে নেই। এরকমও দেখা গেছে যে একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটার আকার বা আয়তনের পরিবর্তন ঘটল। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, সাপোজ তোমার কাছে একটা স্প্রিং আছে এবং সেই স্প্রিংটার এক প্রান্ত দেওয়ালের সঙ্গে আটকানো আছে। এরকম তুমি স্প্রিংটার উপর নিচের দিক থেকে বল প্রয়োগ করলে কি ঘটনা ঘটবে? যদি তুমি স্প্রিংটাকে নিচের দিক থেকে বল প্রয়োগ করো, দেখা যাবে স্প্রিংটা দৈর্ঘ্যে বেড়ে গেছে। এই পর্যন্ত ছিল দৈর্ঘ্য, এখন এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি স্প্রিংটার বেশ কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। একই রকম ভাবে তোমার কাছে যদি একটা রাবারের বেলুন থাকে বা রাবারের বল থাকে, তুমি রাবারের বলটাকে চারিদিক থেকে বল প্রয়োগ করবে, ফোর্স অ্যাপ্লাই করবে, ইউ অ্যাপ্লাই সাম ফোর্স। কি হবে? দেখা যাবে রাবারের বলটা কিছুটা হলেও আয়তন কমে গেল, তাই না? তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা আকার বা আয়তনের পরিবর্তন ঘটে থাকে। কিন্তু মনে রাখবে, এই আকার বা আয়তনের পরিবর্তন বস্তু কখনোই খুব সহজভাবে মেনে নেয় না। কেউই পরিবর্তন খুব সহজে মেনে নেয় না। তার মানে কি, যখনই তুমি এটার শেপ বা সাইজ বা ভলিউম চেঞ্জ করছো তখন কি ঘটে? বস্তুটার মধ্যে ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হয়। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি, সাপোজ তুমি স্প্রিংটাকে হাত দিয়ে টানছো, তার মানে কি দৈর্ঘ্যে বাড়াচ্ছ, ফোর্স অ্যাপ্লাই করছো। এবার যতক্ষণ পর্যন্ত তুমি স্প্রিংটাকে ধরে রাখবে, তুমি অনুভব করতে পারবে যে স্প্রিংটা তোমাকে এই দিকে টানছে। মানে তুমি স্প্রিংটার দৈর্ঘ্য এদিকে বাড়াবার চেষ্টা করছো, স্প্রিং কিন্তু নিজের জায়গায় ফিরে যাবার চেষ্টা করছে। একই রকম ভাবে তুমি এই রাবারের বল বা বেলুনটাকে যখন চারিদিক থেকে চেপে আয়তন কমাবার চেষ্টা করছো, তখন কিন্তু বেলুনটার মধ্যে ভেতরে ভেতরে একটা বল সৃষ্টি হচ্ছে, যে বলটা চাইছে যেন বেলুনটা আবার আগের আয়তনটা ফিরে পাক। এই বলটাকে বলা হয় প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স। এটাকে বলা হয় প্রত্যানয়ক বল, মানে যেটা বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরে আনার চেষ্টা করছে, দ্যাট রিস্টোরস দ্য বডি টু ইটস অরিজিনাল শেপ অর সাইজ। এবং দেখা গেছে যখন তুমি এক্সটার্নাল ফোর্সটাকে ছেড়ে দেবে, সাপোজ এই যে টানছিলে, তুমি অনুভব করতে পারছো ওইদিকে বল কাজ করছে, তুমি স্প্রিংটাকে ছেড়ে দিলে কি করবে? স্প্রিংটা আবার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে বা আসবে। একই রকম ভাবে তুমি যখন বল প্রয়োগ করে দেবে, বল প্রয়োগ করা ছেড়ে দেবে, তখন বস্তুটা আবার আবার নিজস্ব পূর্বেকার আয়তনটা ফেরত পাওয়ার চেষ্টা করবে। যে ধর্মের জন্য কোনো বস্তুর মধ্যে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়, সেই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্ম, বস্তুর একটা ধর্মবিশেষ, যে ধর্মের জন্য বস্তু বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি আকার বা আয়তনের পরিবর্তন হয়, তাহলে বস্তুটা নিজের আকার বা আয়তন ফিরে পেতে চেষ্টা করে। এবং দেখা গেছে যদি বাহ্যিক বল অপসারণ করা হয়, উইথড্র করা হয়, তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, তাহলে ইলাস্টিসিটি ইজ এ প্রপার্টি অফ এ সাবস্টেন্স by virtue of which it strives to regain its original shape and size whenever the external force is withdrawn. ঠিক আছে, বেশ। এবার আমরা ধীরে ধীরে অন্য রাশিগুলোকে জানবো। যেমন নেক্সট, বিকৃতি বা স্ট্রেইন। বিকৃতি কাকে বলে? বিকৃতি মানে হচ্ছে কতটা পরিবর্তন হলো। ঠিক আছে, মানে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পর দেখা গেল বস্তুটার আকার বা আয়তনগত পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে যতটা পরিবর্তন ঘটছে সেই জিনিসটাকেই বলা হচ্ছে বিকৃতি। মানে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর, স্থিতিস্থাপক বস্তুর অবশ্যই, আকার বা আয়তন উভয়ের যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটাকে আমি বিকৃতি বলবো। সবার ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলো ঘটবে না। যদি একটা দৃঢ় বস্তু হয়, রিজিড বডি হয়, একটা ইট বা একটা লোহার বল, তার উপর তুমি যতই বল প্রয়োগ করো তার ক্ষেত্রে
কোনো আকার বা আয়তনগত চেঞ্জ আসবে না। সুতরাং সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। উই আর কনসিডারিং অন দ্য ইলাস্টিক অবজেক্ট, যার ক্ষেত্রে বল প্রয়োগ করলে আকার বা আয়তনগত পরিবর্তন হয়। যাই হোক, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন বস্তুর আকার বা আয়তনগত যা কিছুই যা পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে বিকৃতি। কিন্তু বিকৃতি মেজার করা হয় এইভাবে একটা অনুপাতের মধ্যে, যেখানে বলা হচ্ছে যে বিকৃতি হচ্ছে মাত্রা পরিবর্তন, চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই প্রাইমারি ডাইমেনশন, প্রাথমিক মাত্রা। একটু বুঝিয়ে বলি। সাপোজ স্প্রিং এর ব্যাপারটা বলছিলাম। মনে করো বললো স্প্রিংটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। নাও ইউ অ্যাপ্লাই সাম ফোর্স। সাপোজ ফোর্সটা দেবার পর তার দৈর্ঘ্য হলো 10.3 সেন্টিমিটার। রাইট, তাহলে কতটা বৃদ্ধি ঘটছে? 10 থেকে 10.3, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.3। তাহলে এখানে যেটা মাত্রা পরিবর্তন বলছে সেটা হয়ে যাচ্ছে 0.3 ডিভাইডেড বাই প্রাথমিক মাত্রা মানে 10। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে বিকৃতির পরিমাপ হয়ে যাচ্ছে 0.3। একই রকম ভাবে তুমি যদি এই বলটার কথা বলো, আমি ধরে নিলাম প্রাথমিক আয়তন হচ্ছে 25 সিসি। তারপর যখন সেকেন্ড ক্ষেত্রে গেল, সাপোজ তার আয়তন হয়ে গেল 24.5 সিসি। তাহলে এখানে আয়তনের পরিবর্তন কত হলো? 0.5 সিসি। প্রাথমিক আয়তন কত? 25। তাহলে বিকৃতি হয়ে গেল 5 বাই, তুমি বলতে পারো 250, মানে 1/50, 0.02। এটা হয়ে যাচ্ছে বিকৃতি। ঠিক আছে? এবং বলে রাখি বিকৃতি 3 রকমের হতে পারে। কি রকম? একটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, বা এটাকে ইংলিশে বলা হয় লংগিটিউডিনাল স্ট্রেন। এটা হচ্ছে 1 নম্বর। কোনটা অনুদৈর্ঘ্য বিকৃতি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তখন সেক্ষেত্রে যে বিকৃতি হবে সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। 2 নম্বর হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, অথবা তুমি বলতে পারো ভলিউম স্ট্রেন। তাহলে আয়তন বিকৃতি কোনটা? খুব সিম্পল, যে বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনগত পরিবর্তন ঘটে, তাহলে সেক্ষেত্রে যেটা বিকৃতি পাবো সেটাকে বলা হবে আয়তন বিকৃতি। আর নাম্বার 3 বললাম 3 ধরনের বিকৃতি হয়। এটাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি কি? বা সিয়ারিং স্ট্রেন। দেখো, ক্রিন্তন বিকৃতির ব্যাপারটা খুব রেয়ার, ইন জেনারেল হয় না। তবু বলে দিই, স্পেশাল কেসে যদি কোনো একটা ক্ষেত্রে তুমি বস্তুর ওপর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার ফলে বস্তুর আয়তনগত পরিবর্তন হলো না, কিন্তু আকৃতিগত পরিবর্তন হলো, যদি এই ধরনের কোনো কেস হয়, বা তুমি বলতে পারো বস্তুর তলের সমান্তরালে যদি বল প্রয়োগ করা হয়, সাধারণত তখনই এই ঘটনাগুলো ঘটে। when the force is applied parallel to the plane of the object, তখন সেক্ষেত্রে যে বিকৃতি ঘটে তখন সেটাকে বলবো ক্রিন্তন বিকৃতি। পরে আমরা আলোচনা করব। তাহলে বিকৃতি কি, বিকৃতি কিভাবে পরিমাপ করা হয়, ঠিক আছে? সেখান থেকে করলাম বিকৃতি কয় প্রকার, বিকৃতি 3 প্রকার, কখন কোনটাকে কি বলবো সেটা আমি জানলাম। আচ্ছা, লাস্ট কথা হচ্ছে বিকৃতি সম্পর্কে এর একক। দেখো এখানে উপরে সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার। যখন আমি সিসি নিচ্ছি, নিচেও সিসি, একই জিনিস তো, মাত্রা পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। তাহলে সব ক্ষেত্রে লব আর হরের মাত্রা বা লব আর হরের একক সেম হবে। তাহলে তুমি মনে রাখবে বিকৃতি সবসময় একটি এককবিহীন রাশি, এবং একই রকম ভাবে তুমি বলতে পারো এটা একটা মাত্রাবিহীন রাশি। ঠিক আছে? তাহলে একটা এককবিহীন মাত্রাবিহীন রাশির নাম বললে তুমি বিকৃতির কথা বলতে পারো। ওকে, নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, আরেকটা রাশি নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। পীড়ন বা স্ট্রেস। এখন প্রশ্ন হচ্ছে পীড়ন বা স্ট্রেস ব্যাপারটা কি রকম? পীড়ন বা স্ট্রেস ব্যাপারটা কি রকম বলি।
এই যে বললাম কোন বস্তু, আমি এই স্ট্রিংটাকেই ভাবছি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, তুমি এটার উপর একটা বল প্রয়োগ করলে, হতে পারে তুমি এখানে একটা ওজন চাপিয়ে দিলে, ওজন চাপাবার জায়গা আছে, সাপোজ 5 কেজি ভরের একটা বস্তু চাপিয়ে দিলে, কি হবে, বস্তুটা দৈর্ঘ্যে বাড়বে। এবার আমি আগেই উল্লেখ করেছি, whenever there is change in shape or size of the object, restoring force is created. ভেতরে ভেতরে একটা প্রত্যানয়ক বল সৃষ্টি হয়, এবং সেই বলটা কি চেষ্টা করে, বস্তুটা যাতে আবার পূর্বেকার আকার বা আয়তন ফেরত পায়। তাহলে যে রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে, সেই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, সেটাকে বলা হচ্ছে পীড়ন। তার মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো এটা হচ্ছে প্রত্যানয়ক বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে কোন বস্তুর উপর বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করা হলে বস্তুটির প্রতি একক ক্ষেত্রফলে যে প্রত্যানয়ক বল সৃষ্টি হয় তাকে পীড়ন বলা হয়। It is the restoring force created per unit area whenever a strain is created due to the external force. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রত্যানয়ক বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে আমি তো প্রত্যানয়ক বল বলে দিলাম, তাহলে পীড়ন, প্রত্যানয়ক বল মানে কি, ভেতরে ভেতরে সৃষ্টি হচ্ছে। তাহলে ভেতরে ভেতরে যে বলটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তুমি কোনোদিন মেজার করতে পারবে না, তুমি তার বস্তুর ভেতরে ঢুকতে পারছো না, সো ইট ইজ ইম্পসিবল টু মেজার দ্য রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, তাহলে তো পীড়ন মাপা যাবে না। কিন্তু ব্যাপারটা একটু অন্যভাবে ভাবো, যে তুমি এই স্প্রিংটার উপর এইদিকে একটা বল প্রয়োগ করেছো, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এইভাবে সাপোজ ইউ অ্যাপ্লাই সাম ফোর্স এফ, তুমি স্প্রিংটাকে এফ বল দিয়ে টানছো, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল স্প্রিংটাও তোমাকে টানবে কোন দিকে, উপর দিকে, এবং কত বলে টানবে, এফ বলেই টানবে, কারণ ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে বলতে পারো যে প্রত্যানয়ক বল সৃষ্টি হবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। সেজন্য অনেক সময় এটাকে প্রত্যানয়ক বল দিয়ে ডিফাইন করা হয় না, অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া এভাবেও তুমি ডিফাইন করতে পারো। কিন্তু তুমি মনে রাখবে বেসিক জিনিস হচ্ছে, মানে পীড়নের অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রত্যানয়ক বলকে পীড়ন বলা হয়। কিন্তু যেহেতু প্রত্যানয়ক বলটাকে আমি মেজার করতে পারছি না, এবং আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল, তাহলে দিস টু ফোর্সেস মাস্ট বি ইকুয়াল, তাহলে তুমি বলতে পারো একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বলকেও পীড়ন বলা হয়। বেটার হয় তুমি ডেফিনিশন দেওয়ার সময় এটা বলো, যখন আমি মেজার করব আমি প্রত্যানয়ক বল না করে অ্যাপ্লাইড ফোর্স দিয়ে ক্যালকুলেশন করব। তার মানে মূল ব্যাপার হলো যে পীড়ন ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তাহলে ফোর্স বাই এরিয়া যদি হয় তাহলে একক কি হবে, একক হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে নিউটন, নিচে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে নিউটন বাই মিটার স্কয়ার, আর সিজিএস যদি করো তাহলে সেটা হয়ে যাচ্ছে ডাইন সেন্টিমিটার স্কয়ার। ডাইমেনশন কি হবে, ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l স্কয়ার, তাহলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। কখনোই মুখস্থ করতে যাবে না, চেষ্টা করবে রাশিগুলোর সাহায্যে গোটা ব্যাপারটা বের করে নিতে, খুব বেশিক্ষণ সময় লাগে না ডাইমেনশন বের করতে। হচ্ছে, এবার বলে রাখি পীড়নকেও কিন্তু দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় নরমাল স্ট্রেস, অভিলম্ব পীড়ন, আর একটাকে বলা হয় শিয়ারিং স্ট্রেস অর্থাৎ ক্রিন্তন পীড়ন। মানে বিকৃতিটা যেমন খুব সহজে আমরা আকারের পরিবর্তনের উপর ভিত্তি করে বিকৃতিকে শ্রেণীবিভাগ করছিলাম, দৈর্ঘ্যের পরিবর্তন হলে একরকম, আয়তনের পরিবর্তন হলে একরকম, আকারের পরিবর্তন হলে একরকম, তেমনি ভাবে কিন্তু পীড়নটাকে শ্রেণীবিভাগ করা হচ্ছে না, পীড়ন সব ক্ষেত্রেই পীড়ন। হ্যাঁ, কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছে তার উপর ভিত্তি করে পীড়নকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় অভিলম্ব পীড়ন আর এটাকে বলা হয় ক্রিন্তন। একটু আগে আলোচনা করছিলাম ক্রিন্তন কথাটা। আচ্ছা, কখন নরমাল স্ট্রেস বলবো আর কখন শিয়ারিং স্ট্রেস বলবো, তুমি মনে রাখবে যদি পীড়ন বস্তুর তলের সঙ্গে অভিলম্বভাবে ক্রিয়া করে, মানে এই যদি তোমার বস্তু হয় আর তুমি বস্তুর তলের সঙ্গে অভিলম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে যে স্ট্রেসটা আসবে সেই স্ট্রেসটাকে আমি বলবো শিয়ারিং স্ট্রেস, সরি সেই স্ট্রেসটাকে আমি বলবো নরমাল স্ট্রেস, অভিলম্ব পীড়ন। আর শিয়ারিং স্ট্রেস কখন হবে, যে এই যে মনে করো বস্তু আর তোমার ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে প্যারালাল টু দ্য সারফেস, তুমি যদি বস্তুর তলের সঙ্গে সমান্তরালে বল প্রয়োগ করো
তাহলে সেক্ষেত্রে যে পীড়নটা আসবে সেই পীড়নটাকে আমরা বলবো শিয়ারিং স্ট্রেস বা কৃন্তন পীড়ন। ঠিক? তাহলে এই হলো তোমার পীড়ন আর বিকৃতি সংক্রান্ত আলোচনা। এখন তোমাকে প্রশ্ন দিতেই পারে হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, পীড়ন, স্ট্রেস অর স্ট্রেন? পরীক্ষায় প্রশ্ন থাকে কোনটি বেশি ফান্ডামেন্টাল, পীড়ন না বিকৃতি? তোমার উত্তর কি হবে? তুমি একটা জিনিস খেয়াল করো যে পীড়ন কিন্তু নিজে নিজে সৃষ্টি হতে পারে না। পীড়ন নিজে নিজে সৃষ্টি হতে পারে না। পীড়ন কখন সৃষ্টি হয়? যখন বিকৃতি সৃষ্টি হয়। অর্থাৎ কোনো বস্তুতে যদি বিকৃতি সৃষ্টি না হয় তাহলে সেটাতে কোনোভাবেই পীড়ন তৈরি হতে পারে না। তাহলে কোনটা মৌলিক? অবভিয়াসলি বিকৃতিটা বেশি মৌলিক। তার কারণ বিকৃতি সৃষ্টি হলে পীড়ন সৃষ্টি হয়। এমন কিন্তু ভাবার কোনো দরকার নেই যে পীড়ন মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম বলে স্ট্রেন হলো, সেটা কিন্তু নয়। পীড়নের বেসিক ব্যাপার হচ্ছে প্রত্যানয়ক বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে প্রত্যানয়ক বল আসবে কখন? যখন বস্তুটা বিকৃত হবে, whenever the body will be deformed, whenever there will be a strain produced in the body, a stress is produced, a restoring force is produced. তাহলে তুমি সবসময় মনে রাখবে পীড়ন আর বিকৃতির মধ্যে বিকৃতি মৌলিক, রাইট? এবার এই যে এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম পীড়ন বিকৃতি, তো এটা কিন্তু কতগুলো বস্তুর ওপর কিভাবে সৃষ্টি হবে, কতটা সৃষ্টি হবে তার উপর ভিত্তি করে কিছু শ্রেণী বিভাগ আছে। যেমন এইভাবে কিছু সংজ্ঞা আছে, যেমন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এটাকে বলা হয় পারফেক্ট ইলাস্টিক অবজেক্ট। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানেটা কি? ধরে নাও তুমি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে। বস্তু মানে আমি আবার স্প্রিং এর কথাই ভাবছি। সাপোজ তোমার কাছে একটা স্প্রিং আছে, রাইট? স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তুমি কি করলে? স্প্রিংটার একটা প্রান্ত তো দেওয়ালে আটকে দিয়েছো, আরেকটা প্রান্তে বল প্রয়োগ করলে। বল প্রয়োগ করে বলটাকে ছেড়ে দিলে, আবার মেজার করলে, দেখলে স্প্রিংটার দৈর্ঘ্য কোনো পরিবর্তন হয়নি, 10 সেন্টিমিটারই রয়েছে। যদি এই ঘটনাটা কোনো বস্তুর ক্ষেত্রে ঘটে, দেন দ্যাট অবজেক্ট ইজ নোন অ্যাজ পারফেক্ট ইলাস্টিক অবজেক্ট। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি বল প্রয়োগ করে বলটা উইথড্র করার পর যদি দেখা যায় যে বস্তুটিতে কোনো রকম বিকৃতি সৃষ্টি হয়নি, বস্তুটা সম্পূর্ণ আগের অবস্থাটা ফেরত পেয়েছে, তাহলে সেই বস্তুটাকে আমি বলবো পারফেক্ট ইলাস্টিক অবজেক্ট বা পারফেক্টলি ইলাস্টিক অবজেক্ট। ঠিক? নেক্সট সংজ্ঞা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, পারফেক্ট ইনইলাস্টিক, পারফেক্ট ইনইলাস্টিক অবজেক্ট, বা এটাকে অনেক সময় শর্টে বলা হয় প্লাস্টিক অবজেক্ট। আচ্ছা, পারফেক্ট ইনইলাস্টিক অবজেক্ট কাকে বলে? এমন বস্তু যদি হয় যে তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করলে, এই 10 সেন্টিমিটার স্প্রিং, তুমি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করে ছেড়ে দিলে, যেখানে ছেড়ে দিলে বস্তুটা যদি সেই অবস্থাতে থেকে যায়, মানে বস্তুটার মধ্যে কোনো রকম স্থিতিস্থাপক ধর্ম নেই, ওই যে বলছিলাম নিজের আকার আয়তন ফেরত পেতে চায়, ভেতরে ভেতরে প্রত্যানয়ক বল সৃষ্টি হয়, বস্তুটার মধ্যে কিছু নেই, মানে তুমি যে অবস্থায় সাপোজ 10 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার করে ছেড়ে দিলাম, যখন ছাড়লাম তখন দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, ঠিক আছে? ছাড়ার পরেও দেখা গেল ওটা 15 সেন্টিমিটারই রয়ে গেল। যদি এই ধরনের বস্তু হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। তুমি বলবে এটার উদাহরণ? এটার বাস্তবে উদাহরণ পাওয়া খুব মুশকিল, তবে এইভাবে যদি ভাবতে পারো যে তুমি সাপোজ কিছু পরিমাণ কাদা নিলে, কাদা দিয়ে একটা কাদার বল তৈরি করলে, সেই কাদার বলটাকে দু হাত দিয়ে এইভাবে চেপে দিলে, চেপে দিয়ে ছেড়ে দিলে, দেখবে কাদার বলটা যেখানে তুমি ছেড়ে দিলে সেইখানেই রয়ে গেল, সেটা কোনোভাবেই আবার নতুন গোল মতো বল কিন্তু তৈরি হবে না। সুতরাং সেই বস্তুকে আমি পারফেক্টলি ইনইলাস্টিক বা প্লাস্টিক অবজেক্ট বলবো। সোজা কথায় প্লাস্টিক মানে হচ্ছে তার মধ্যে কোনো স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে না। এমন নয় যে বস্তুটাকে তুমি অবস্থারই পরিবর্তন করতে চাইছো না, সেটা করছো না, সেটা নয়। তুমি অবস্থার পরিবর্তনটা করতে পারছো, তুমি বিকৃতি সৃষ্টি করতে পারছো, কিন্তু বিকৃতি সৃষ্টি করার পর যখন এক্সটার্নাল ফোর্স ইজ উইথড্রন,
তখন দেখা যাচ্ছে বস্তুটা আর আগের অবস্থায় কোনোভাবেই ফিরে আসছে না, 1 সেন্টিমিটার বা 1 সিসিও নয়, যেখানে ছেড়ে দিলে, যে অবস্থায় ছেড়ে দিলে সেই অবস্থাতেই রয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা বলে রাখি এই দুটোই কিন্তু স্পেশাল কেস, মানে একদম পরিবর্তন হবে না বা যে অবস্থানে রাখলাম সেই অবস্থানেই রয়ে যাবে, এটা কিন্তু রেয়ার কেস। তাহলে বাকি কি রইল? বাকি সব প্রকার, সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক। মানে তুমি বলতে পারো মোস্ট অবজেক্ট সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক, মানে কিছুটা আকার ফেরত পায়, সবটা নাও পেতে পারে, সেই বস্তুগুলো হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বা পার্টলি ইলাস্টিক। আরেকটা বস্তুর কথা তুমি এখানে আলোচনা করতেই পারো, রিজিড বডি, পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? পূর্ণ দৃঢ় বস্তু সেই বস্তুগুলো যে বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে বাট তুমি তার আকারের কোনো পরিবর্তন করতে চাইলে না। একটা লোহার বল, তুমি খুব বল প্রয়োগ করলে 100 নিউটন, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে বল প্রয়োগ করলে, লোহার বলটার আয়তন সাপোজ 50 সিসি, ইউ ক্যানট এক্সপেক্ট ইট উইল বি 49 সিসি, কোনোভাবেই সেটা 49.9ও হবে না। লোহার বলটা এতটাই শক্ত যে বল প্রয়োগ করেও তুমি তার আকার আয়তন কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। তাহলে সেই বস্তুগুলো হয়ে গেল পূর্ণ দৃঢ় বস্তু। ঠিক? এবার একটা জিনিস তুমি এখানে বলতে পারো যে পূর্ণ স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, যে ব্যাপারটা এরকম যে 10 সেন্টিমিটার একটা স্প্রিং আছে, আমি যদি খুব অল্প বল প্রয়োগ করে ছেড়ে দিই তাহলে অবভিয়াসলি সে আকার ফেরত পাবে পুরোটাই। আর একটু বল প্রয়োগ করলাম 2 নিউটন, দেখা যাবে তাতেও সে 10 সেন্টিমিটার। 5 নিউটন একটু বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, দেখা যাবে সেটাও 10 সেন্টিমিটার। কিন্তু এইভাবে যদি ক্রমাগত বল প্রয়োগ করতে থাকো, একই বস্তু নিয়েছি কিন্তু ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে পূর্ণ স্থিতিস্থাপক আর আংশিক স্থিতিস্থাপক ব্যাপারটা কিরকম। তুমি একটা স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এল, আর তুমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছো, সাপোজ যখন 1 নিউটন বল প্রয়োগ করলে তখন এটা 10 সেন্টিমিটারই রয়ে গেল। তুমি 2 নিউটন বল প্রয়োগ করলে নিয়ে ছেড়ে দিলে, দেখা গেল 10 সেন্টিমিটারই রইল। এইভাবে 3 নিউটন প্রয়োগ করলে, 4 নিউটন প্রয়োগ করলে, 5 নিউটন প্রয়োগ করলে দেখা গেল 10 সেন্টিমিটারই থেকে যাচ্ছে। তার মানে কি বস্তুটা ওই লেভেল পর্যন্ত স্থিতিস্থাপক। কিন্তু দেখা গেল যখন তুমি, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, 6 নিউটন যখন করলে নিয়ে ফোর্সটাকে উইথড্র করে নিলে দেখা গেল এর দৈর্ঘ্য হয়ে গেল 10.1 সেন্টিমিটার। এবং তারপর তুমি যখন 7 নিউটন 10 নিউটন করলে দেখা গেল এটার লেন্থ হয়ে যাচ্ছে ফোর্স উইথড্র করার পর 10.5 সেন্টিমিটার। তার মানে কি এই লেভেল পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম শো করছে, কিন্তু তারপর থেকে একটা এক্সট্রা ফোর্স যখনই আমি অ্যাপ্লাই করলাম, ইট ডাজ নট শো দ্য পারফেক্ট ইলাস্টিক বিহেভিয়ার। অর্থাৎ সকল বস্তুই একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত স্থিতিস্থাপক, তারপর যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো দেখা যাবে কিছুটা হলেও তার মধ্যে বিকৃতি সৃষ্টি হবে। এই লিমিটটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, বা এটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। তাহলে ইলাস্টিক লিমিট কি? সকল বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, মানে বাহ্যিক বলের একটা নির্দিষ্ট মান পর্যন্ত সকল বস্তুই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। সেটা স্বাভাবিক, এক্সপেক্টেড। তাহলে কতটা ফোর্স অ্যাপ্লাই করছি তার উপরেও কিন্তু এই নেচারটা ডিপেন্ড করছে, তাই না? তাহলে ইলাস্টিক লিমিট তুমি বলতে পারো যে বাহ্যিক বলের যে ম্যাক্সিমাম সীমা পর্যন্ত একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম শো করে, তাকে আমি বলছি ইলাস্টিক লিমিট। বুঝেছে? আচ্ছা, এখানে আরো দুটো জিনিস আমি আলোচনা করব। অসহ ভর, ভর নয় অসহ ভার, আর অসহ পীড়ন, এটাকে বলা হয় ব্রেকিং স্ট্রেস। অসহ পীড়ন মানে ব্রেকিং স্ট্রেস, অবভিয়াসলি ব্রেকিং ওয়েট বা ব্রেকিং ফোর্স। অসহ নাম থেকেই বুঝতে পারছো যেটা সহ্য করতে পারবে না। খুব এক্সপেক্টেড যে আমি যদি ফোর্সটা ক্রমাগত বাড়াতে থাকি 10, 20, 30, একটা ফোর্স আসবে এই স্প্রিং এর ক্ষেত্রে, যে ফোর্সটা বা যে ওয়েটটা তুমি যদি চাপিয়ে দাও, এখানে ফোর্স অ্যাপ্লাই করা মানে একটা ওয়েট চাপাচ্ছ, সাপোজ ওয়েট চাপাবার জায়গা আছে, একটু একটু করে ওয়েট বা বাটখারা তুমি বাড়িয়ে দিচ্ছ, তো একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত দেখা যাবে সেই ইলাস্টিক ধর্মটা শো করছে। পারফেক্ট ইলাস্টিক হলো, তারপর পার্টলি ইলাস্টিক হলো, তারপরে কিন্তু সাপোজ একটা ওয়েট, সাপোজ 40 নিউটন, 40 নিউটন সেই ফোর্সটা যখনই অ্যাপ্লাই করবে দেখা যাবে সে কিন্তু আর সেই ওয়েটটাকে ধরে রাখতে পারছে না,
সে হতে পারে যে তারটা মাঝখান থেকে কেটে গেল, স্প্রিংটা মাঝখান থেকে কেটে গেল, এক্সপেক্টেড হবেই। সেই ওয়েটটাকে বলা হচ্ছে অসহভার। ঠিক আছে, মানে যে পরিমাণ বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেটাকে আমি বলবো অসহভার। এবং সেটা যে কোনো বস্তুর ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে থাকে। একটা তার যদি থাকে, তারের উপর তুমি কন্টিনিউয়াস ওয়েট চাপাতে পারবে? আমি যদি 100 কেজি ওয়েট চাপিয়ে দিই, বা তুমি মনে করো 500 নিউটন বল প্রয়োগ করছি, একটা সময় পর তারটা ছিঁড়বে। সেই লিমিটটাকে বলা হচ্ছে অসহভার। আর অসহভারের যে অবস্থাটা, মনে করো এই যে বললাম 500 নিউটন, বা এখানে আমি বললাম 40 নিউটন, 40 নিউটন বল যখন অ্যাপ্লাই করব তখন যে স্ট্রেসটা কাজ করবে সেই স্ট্রেসটাকে আমি বলবো অসহপীড়ন। ঠিক আছে, মানে বলতে পারো তখন এক্ষেত্রে এইভাবে বলবে যে বস্তুর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ক্রিয়াশীল অসহভারকে ব্রেকিং ফোর্স বা এরিয়া, ঠিক আছে, সেটাকে আমি বলছি অসহপীড়ন। ঠিক, বেশ, তাহলে বেশ কতগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো। জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে, এখান থেকে প্রশ্ন থাকে। নেক্সট এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট সূত্র বলবো, হুকের সূত্র। হুক মানে সেই রবার্ট হুক যার কথা তোমরা ক্লাস, মানে যেখানে কোষের কনসেপ্ট আছে বায়োলজিতে পড়েছিলে না, হুক, একজন রবার্ট হুক বলে একজন বিজ্ঞানীর কথা, সেই রবার্ট হুকের কথা বলা হচ্ছে। তিনি ফিজিক্সেও বেশ কিছু কন্ট্রিবিউশন করেছিলেন, কন্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে, হুক কি বলে দিলেন যে যদি আমি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকি, ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট মনে করছে নিশ্চয়ই, যে পার্টিকুলার ফোর্স পর্যন্ত, যে পার্টিকুলার লিমিট পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক ধর্ম শো করে, দ্যাট ইজ ইলাস্টিক লিমিট। উনি বলে দিলেন ইলাস্টিক লিমিটের মধ্যে পীড়ন আর বিকৃতি এই দুটো রাশি সব সময় সমানুপাতিক হবে। উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। খুব সোজা কথা, ইলাস্টিক লিমিট যদি অতিক্রম না করে তাহলে তুমি যত বেশি বিকৃতি সৃষ্টি করবে বস্তুটার মধ্যে তত বেশি পীড়ন সৃষ্টি হবে। খুব সিম্পল কথা, কিন্তু যেহেতু সূত্রের সাহায্যে উনি প্রথম ইন্ট্রোডিউস করলেন, বললেন, সুতরাং এটাকে হুকের সূত্র বলা যায়। তাহলে এখান থেকে তুমি সাজিয়ে বলতে পারো, অবভিয়াসলি এটা লেখা যায় যে পীড়ন ইকুয়াল টু, সমানুপাতিক থেকে ইকুয়াল চিহ্ন, তাহলে কি হবে, একটা ধ্রুবক রাশি চলে আসবে, ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে আমি বলতে পারি উইদিন ইলাস্টিক লিমিট পীড়ন ও বিকৃতির অনুপাত সব সময় একটা ধ্রুবক রাশি হবে। উইদিন ইলাস্টিক লিমিট stress is proportional to strain. From that case we can say that within elastic limit the ratio of stress and strain is always a constant. এবং এটাকে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক, ইলাস্টিক কনস্ট্যান্ট, স্থিতিস্থাপক ধ্রুবক। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করে যে ইলাস্টিক কনস্ট্যান্ট কি, স্থিতিস্থাপক ধ্রুবক কাকে বলে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে। ইলাস্টিক কনস্ট্যান্ট, দেখো খুব সিম্পল, যখন তুমি বুঝতে পারবে না ডেফিনিশন কিভাবে তৈরি করবো, মানে কিভাবে আসছে না মনে, সাপোজ তোমার যদি এই এক্সপ্রেশনটা জানা থাকে এখান থেকে খুব সহজে করে দেওয়া যায়। কিরকম বলতো, আমি যদি এইভাবে বলি যে বিকৃতিটাকে আমি ধরে নিলাম 1, দেখো তোমার পড়ে থাকছে এই যে ইলাস্টিক কনস্ট্যান্ট বললাম, ইলাস্টিক কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু পড়ে থাকছে পীড়ন। তার মানে কি, তার মানে ঘুরিয়ে আমি বলতে পারি না যে একক বিকৃতির জন্য যে পরিমাণ পীড়ন সৃষ্টি হয়, বিকৃতি যখন একক তখন যা পীড়ন তাকেই বলা হয় ইলাস্টিক কনস্ট্যান্ট। অদ্ভুত ব্যাপার, তাই না? খুব সহজে করতে পারি। তাহলে আমি বলতে পারি একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়নকে স্থিতিস্থাপক ধ্রুবক বলে। ইট ইজ দ্য স্ট্রেস প্রডিউসড ডিউ টু ইউনিট স্ট্রেন, দ্যাট ইজ ইলাস্টিক কনস্ট্যান্ট। আচ্ছা, ইলাস্টিক কনস্ট্যান্টের ইউনিট কি হবে? বিকৃতির তো কোনো একক হয় না, এটার কোনো একক নেই, তাহলে পীড়নের যে একক হবে ইলাস্টিক কনস্ট্যান্টের কিন্তু সেম একক হবে। কি একক ছিল? একক ছিল নিউটন পার মিটার স্কয়ার, এটা ছিল ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রা কি ছিল? m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তার মানে আবার একটা জিনিস দেখো যে স্থিতিস্থাপক ধ্রুবক আর পীড়নের একক এবং মাত্রা সমান। সো দুটো রাশির একক হয়তো সেম হয় না ইন জেনারেল, কিন্তু দুটো রাশির মাত্রা কিন্তু সমান হতে পারে। এমন আমরা তিনটে রাশিও পেয়েছি, যে চাপ,
চাপেরও মাত্রা কিন্তু সেম, পীড়ন এটার মাত্রাও সেম, স্থিতিস্থাপক ধ্রুবক মাত্রা সেম। সুতরাং তোমাকে যদি একাধিক রাশি লিখতে বলে যাদের মাত্রা সমান, তাহলে খুব সহজে কিন্তু আমরা এগুলো বুদ্ধি করে লিখে দিতে পারি। ঠিক আছে, বেশ, এবার আমরা একটু স্পেশাল আলোচনায় চলে যাই। যে আমরা মোটামুটি ইলাস্টিসিটির বেসিক ব্যাপারগুলো জেনে গেছি। এবার স্পেশাল কেস মানে কি, আমরা এবার দেখতে চাইছি যে কোনো একটা নির্দিষ্ট টাইপের বিকৃতির জন্য তার ক্ষেত্রে আমি কিভাবে বিকৃতি, পীড়ন, স্থিতিস্থাপক ধ্রুবক কিভাবে পাবো সেই ব্যাপারগুলো আলোচনা করতে চাইছি। আচ্ছা, প্রথমে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন ঘটে তাহলে রাশিগুলো কিরকম হবে। যেমন আমি তাহলে লিখতে পারি অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন। আর বলে রাখি অনুদৈর্ঘ্য মানে কি, যখন একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট সাপোজ, এবং সেই বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর পরিবর্তনটা তার দৈর্ঘ্য বরাবর হয়, তাহলে সেক্ষেত্রে যে বিকৃতি ঘটে সেই বিকৃতিটাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি বলি। এবং অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যে পীড়ন সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। এবং এই অনুদৈর্ঘ্য কেসে যেটা স্থিতিস্থাপক ধ্রুবক, সেই স্থিতিস্থাপক ধ্রুবক সম্পর্কে আলোচনা করেছিলেন প্রথম বিজ্ঞানী টমাস ইয়াং। সুতরাং তার নাম অনুসারে এক্ষেত্রে যে স্থিতিস্থাপক ধ্রুবক পাবো সেটাকে আমরা বলবো ইয়াং গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ছবি দেখে বোঝাই। মনে করো এখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটার একদিকটা কনস্ট্যান্ট মানে আটকে দেওয়া আছে, আর অন্য প্রান্তে বল প্রয়োগ করার ব্যবস্থা আছে। সাপোজ m পরিমাণ ভর আমি যোগ করে দিলাম। ঠিক আছে, আমি ধরে নিলাম স্প্রিংটির প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল L, ঠিক, এবং আমি ধরে নিলাম যে ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমি ধরে নিলাম স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল l। তাহলে সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি বাই ডেফিনিশন বলতে পারি স্মল l বাই ক্যাপিটাল L, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। অথবা আরেকটা ছবি এঁকে আমি পাশ থেকে দেখাতে পারি এইভাবে, যে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল L। এবার আমি কি করলাম, এটার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার ফলে স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে গেল। এটা ছিল স্প্রিংটার দৈর্ঘ্য, এটা এখন হলো স্প্রিংটার দৈর্ঘ্য। তাহলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাচ্ছে স্মল l। তোমাকে বলে রাখি এখানে সবসময় স্মল l দিয়ে দেবে তার কোনো মানে নেই, বেশিরভাগ ক্ষেত্রে এখন ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ইউজ করা হয়। তাহলে এই পরিবর্তনগুলোকে সাধারণত dl দিয়ে প্রকাশ করা হবে। তোমাদের ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট এতদিন হয়ে যাওয়া উচিত। যে কোনো ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ছোট আগে একটা d লাগিয়ে দিই, দৈর্ঘ্যের পরিবর্তন dx, আয়তনের পরিবর্তন dv, যদি ক্ষেত্রফলের পরিবর্তন dA, মানে যেটা অ্যাকচুয়াল রাশি তার আগে একটা ছোট d বসিয়ে দিই, তাহলে তার সাহায্যে আমরা পরিবর্তন দেখতে পারি। আচ্ছা, আমি ধরে নিলাম এখানে আমি m ভরের বস্তু ঝুলিয়ে দিয়েছি। তাহলে m ভরের বস্তু যদি ঝুলিয়ে দিই, তাহলে এই দিকে যে ফোর্স ছিল সেই ফোর্সটা আমি বলতে পারি mg। আচ্ছা, এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে পড়ে থাকছে dl বাই l, রাইট। আমি দুটো দিয়েই করব, আমি dl বাই l বলছি মানে আমরা ম্যাথমেটিক্যালি তখন তাই করব, প্রাথমিকভাবে স্মল l বাই ক্যাপিটাল L থাকে। তুমি মনে রাখবে এটা প্রয়োজনে dl বাই l দিয়েও প্রকাশ করা হবে। আচ্ছা, পীড়ন কাকে বলে? ফোর্স বাই এরিয়া। তো আবার বলছি এই ফোর্সটাকে তো আমি ক্যালকুলেট করতে পারবো না, বাট অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল আমি বলতে পারি দিস ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দিস ফোর্স। তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স হয়ে যাচ্ছে mg ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আমি ধরে নিলাম স্প্রিংটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে স্মল a। আচ্ছা, এবার একটা জিনিস এখানে বলি, আমি স্প্রিং দিয়ে বললাম, সাধারণত অঙ্কগুলো থাকবে একটা তার দিয়ে। সাপোজ তোমাকে বললে একটা ইলাস্টিক ওয়্যার, এই ইলাস্টিক ওয়্যার আমি খুব মোটা করে আঁকলাম ইলাস্টিক ওয়্যারটাকে, তোমার যাতে বুঝতে সুবিধা হয়। এরকম ওয়্যার হয় যদি খুব মোটা করে দেখো। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝায় এই এরিয়াটা। সাধারণত তুমি মনে রাখবে একটা তার যদি হয় এবং সেই তারের ব্যাসার্ধ আমি সাধারণত যদি r ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অলওয়েজ তারের ক্ষেত্রে সেটা হয় বৃত্তাকার। মানে একটা তারকে তুমি যদি এই বরাবর একটা ছোট অংশ কেটে ফেলতে পারো, মানে শসা দিয়ে স্যালাড তৈরি করার মতো, মানে শসা আছে দুদিক থেকে কাটলে, কাটার পর যে ছোট অংশটা বেরিয়ে আসছে সেটা যদি তুমি সামনে থেকে দেখো দেখবে সেটা গোল দেখতে লাগছে। তেমনি এখানেও তাই, এই অংশটাকে যদি কেটে বাইরে বের করে নিয়ে আসো তাহলে সেটা দেখতে লাগে এরকম, রাইট। তাহলে আমি বলতে পারি তারের ক্ষেত্রে আমার প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার। তাহলে এর ব্যাসার্ধ যদি আমার স্মল r হয়,
তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি a ইকুয়াল টু হয়ে যাবে পাই আর স্কয়ার। অঙ্কের জন্য বলছি, অঙ্কে কিন্তু ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেখান থেকে এরিয়া বার করতে হবে। আচ্ছা, অনেক সময় ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আর এর মান হয়ে যাবে ডি বাই টু। তাহলে এটা পড়ে থাকবে পাই ডি স্কয়ার বাই 4। বুঝলে? তাহলে সেক্ষেত্রে তোমার পীড়নের ক্ষেত্রে এটা এক্সপ্রেশন হয়ে যাবে mg বাই পাই আর স্কয়ার। যদি ব্যাসের টার্ম দেয় তাহলে সেটা হয়ে যাবে 4 mg বাই পাই ডি স্কয়ার। এই ব্যাস ব্যাসার্ধ এই ব্যাপারগুলো আমরা পরিচিত, সুতরাং খুব একটা অসুবিধা হবে না, তবু তোমাকে একবার বলে রাখলাম। নেক্সট চলে আসি ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলবো? উইদিন ইলাস্টিক লিমিট অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। ইয়ং গুণাঙ্কটা কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি বলছে? পীড়ন আর বিকৃতির অনুপাত। কখন? যদি বস্তুটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে। তাহলে আমি কি বলবো? তাহলে আমি এখান থেকে খুব সহজে বলতে পারি উইদিন ইলাস্টিক লিমিট দ্য রেশিও অফ longitudinal stress and longitudinal strain is known as Young's modulus। ঠিক আছে? আচ্ছা বেশ, তাহলে ফাইনালি আমি কি রাশিমালা পেলাম? আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু mg বাই a, আর এটা পড়ে থাকছে স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এটা পড়ে থাকছে mg ক্যাপিটাল L, আর এটা পড়ে থাকছে a স্মল l। যদি দরকার হয়, দরকার যদি নয়, দরকার তোমার হবেই। এর মান সবসময় দেওয়া থাকে না, মোস্ট কেসে রেডিয়াস দেওয়া থাকে বা ডায়ামিটার দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে mgl পাই আর স্কয়ার স্মল l। আর এই ডায়ামিটারের টার্মে হয় তাহলে 4mgl বাই পাই ডায়ামিটার স্কয়ার ইনটু l। ঠিক আছে? এটা হচ্ছে ইয়ংস মডুলাসের রাশিমালা। এবং তোমার পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ইয়ংস মডুলাস দিয়ে প্রচুর অঙ্ক থাকে। ঠিক? যেহেতু লঙ্গিটিউডিনাল ব্যাপারটা খুব সহজ বোঝার জন্য, সেজন্য মনে রাখবে পরীক্ষায় তোমার লঙ্গিটিউডিনাল কেস থেকেই কিন্তু বেশি প্রশ্ন থাকে। আচ্ছা, কেমন অঙ্ক থাকে? আচ্ছা, অঙ্ক যাবার আগে অনেক সময় এটা প্রশ্ন থাকে, সাপোজ এইভাবে বলে দিল যে একটা বস্তুর ইয়ংস মডুলাস, একটা বস্তু মানে তামা দিয়ে দিল সাপোজ, নিয়ে বললো তামার ইয়ংস মডুলাস 2 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার। বলতে তুমি কি বোঝো? 12 হয়, 12 × 10⁻, মোটামুটি 12 11, সিজিএস হলে 11, এসআই হলে 12, ঠিকই আছে। বলতে তুমি কি বোঝো? তখন সেক্ষেত্রে কিভাবে বলবে? তো আমি তোমাকে একবার মনে করিয়ে দিই, এটা ছিল অনুপাত অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আবার আগের মতো যদি বিকৃতিটাকে 1 করে দিই, তাহলে আমি বলতে পারি পীড়ন ইকুয়াল টু ইয়ংস মডুলাস। তার মানে কোনো বস্তুতে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে যে পরিমাণ অনুদৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হয় সেটাই ইয়ংস মডুলাস। তাহলে আমি এখানে বলতে পারি তামার তারে বলেছে, তার মানে বলতে পারি তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে 12 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার অনুদৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হয়। ঠিক আছে? এটি তামার তারে একক বিকৃতি উৎপন্ন করলে 12 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার পীড়ন সৃষ্টি হয়। অথবা পীড়নের ডেফিনিশনটাও এখানে ঢুকিয়ে দিতে পারো যে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলে 12 × 10⁻12 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বা অ্যাপ্লাই প্রত্যানয়ক বল সৃষ্টি হয়। যেভাবে তুমি খুশি জিনিসটাকে এস্টাবলিশ করতে পারো। বেশ, এবার হচ্ছে অঙ্ক। অঙ্ক কিরকম আছে? আয়তন বা কৃন্তন ব্যাপারটা আমি পরে আলোচনা করব। ইয়ংস মডুলাস নিয়ে মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। আমি ইয়ংস মডুলাস দিয়ে দু একটা অঙ্ক করার চেষ্টা করছি। আচ্ছা, কিরকম অঙ্ক দিয়ে দেখো, বলছে 2 মিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তার, তার এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো। মানে এরকম যেটা বলছিলাম, যেটা দেওয়াল আছে মনে করো, দেওয়ালে এরকম একটা তামার তার আছে যেটার এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ আর একটা প্রান্ত এইভাবে ঝুলছে। ঠিক আছে? এবার তারটার আনুষঙ্গিক প্যারামিটার দেওয়া আছে, বলেছে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। যেটা অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে সেটা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করব, আর দৈর্ঘ্য বৃদ্ধি হলে স্মল এল দিয়ে প্রকাশ করব। তাহলে 2 মিটার দীর্ঘ বলেছে আর 0.5 মিলিমিটার ব্যাস সম্পন্ন। তাহলে ব্যাস দিয়ে অঙ্ক দিয়েছে 0.5, সেটা আবার মিলিমিটার। মিলিমিটার থেকে মিটার 10⁻³ মিটার। তুমি চাইলে এটাকে 10⁻⁻⁴ মিটার করতে পারো। এই 0.5 আছে,
তাই না? তাহলে একটা ঘর দশমিক সরবে, এগুলো নিয়ে বলার কিছু নেই, তুমি জানো। আচ্ছা, নেক্সট বলেছি এক প্রান্ত আবদ্ধ করে অন্য প্রান্তে 1 কেজি ভার ঝোলানো হলো। তারপরে তুমি বলতে পারো এখানে m সমান হয়ে যাচ্ছে 1 কেজি ভার ঝোলানো হলো। ঠিক? বলেছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি 2.38 মিলিমিটার। দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে 2.38 মিলিমিটার। তাহলে এটাকেও তুমি 2.38 ইন্টু 10⁻³ মিটার করতে পারো। হচ্ছে? আচ্ছা, প্রশ্ন দিয়েছে বিকৃতি নির্ণয় করো, পীড়ন নির্ণয় করো, ইয়াংস মডুলাস নির্ণয় করো। এক্ষেত্রে কিন্তু তোমার ছবি আঁকার কোনো দরকার নেই। তাহলে কি কি বলেছে? প্রথমে বলেছে বিকৃতি নির্ণয় করো। তো বিকৃতি তো খুব সহজ হয়ে গেল। কি বলেছে? পরিবর্তন স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, স্মল এল কত হচ্ছে? 2.38 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই প্রাথমিক এটা। তাহলে এটা করলে তুমি যা পাবে সেটা হচ্ছে তারটির বিকৃতি। হয়ে গেল? নেক্সট বলেছে পীড়ন। তো পীড়ন মানে হচ্ছে mg ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, এরিয়া মানে πd²/4। দেখো ঠিক আছে, তাহলে পড়ে থাকছে 4mg ডিভাইডেড বাই πd²। তাহলে 4 1 কেজি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এসআই পদ্ধতিতে মান। আর পাই 3.14। আচ্ছা, ডি স্কয়ার মানে 5 5 এটা 25 হয়ে যাবে, আর 10⁻⁻8 হয়ে যাবে। 25 ইন্টু 10⁻⁻8 অবভিয়াসলি নিউটন পার মিটার স্কয়ার। তারপরে বলেছে y বের করো। তো y বের করা তো খুব সহজ হয়ে গেল, কারণ এটা কত বের হচ্ছে তুমি পেয়ে যাবে, এটা কত বের হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ। সেখান থেকে অনুপাত করলে তোমার পীড়ন বাই বিকৃতি করলে y বেরিয়ে যাবে। তাহলে খুব সিম্পল অঙ্ক, ঠিক আছে? বেশ, নেক্সট অঙ্কে চলে যাই। তোমাকে এই ফর্মুলা দিয়েই অঙ্ক দেবে। তোমাকে এখানে প্যারামিটার যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমাকে একটু একটু বুঝতে হবে যে কিভাবে কি দিয়েছে, একটু আধটু চেঞ্জ এদিক ওদিক থাকবে। পরের অঙ্কে চলে যাই। বলছে একটি ধাতব তারের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার। যেগুলো দেওয়া থাকবে তুমি চেষ্টা করবে সেগুলোকে আগে লিখে নিতে। আর কোন ইউনিটে করবে, সিজিএস না এসআই, সেটা যদি কিছু বলা না থাকে চেষ্টা করবে এসআই করতে। কিন্তু যদি y দেওয়া থাকে, সাপোজ y বের করতে বলেনি, y দেওয়া আছে বাকি অন্য কিছু প্যারামিটার বের করতে, তখন তুমি দেখবে yটা কোন ইউনিটে আছে। yটা যদি এসআই ইউনিটে দেওয়া থাকে তাহলে তুমি এসআই করার চেষ্টা করবে, y যদি সিজিএস ইউনিটে দেওয়া থাকে তাহলে সেটাকে সিজিএস ইউনিটে করবে। কারণ অযথা yটার ইউনিটটা চেঞ্জ করার দরকার নেই। সুতরাং y এর ইউনিটের উপর ডিপেন্ড করে আমার অঙ্ক হবে যদি y দেওয়া থাকে। আর যদি y নির্ণয় করতে বলে তাহলে আমার টার্গেট থাকবে এসআই পদ্ধতিতে করার। আচ্ছা, ব্যাসার্ধ 0.5 মিলিমিটার, তারটির প্রাথমিক দৈর্ঘ্যের 2.2% পরিবর্তন করতে হবে। মানে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয়, ভালো করে বুঝে নাও, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের 0.2%। দেখো ঠিক মতো বলতে পারলাম। তোমার বলেছে তারটির প্রাথমিক দৈর্ঘ্যে 0.2% বৃদ্ধি করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট, যেটা mg বলছিলাম সেই mgটাকে তোমাকে বার করতে হবে। বল বলেছে, মাস বলেনি। যদি মাস বলতো তাহলে m বের করতাম। যেহেতু বল বলেছে তার মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট m ইনটু g। তো আমি f দিয়ে লিখলাম। আচ্ছা, y এর মান দেওয়া আছে 9 ইনটু 10⁻⁹। y equal to 9 into 10 to the power 9 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে তুমি বুঝে গেলে এসআই পদ্ধতিতে করতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে যদি করতে হয় তাহলে এটাকে এসআই কনভার্ট করো। তাহলে 0.5 into 10 to the power -3 মিটার। আমি ধরে নিলাম প্রাথমিক দৈর্ঘ্য l, তাহলে স্মল l পেয়ে গেছি f আর। তাহলে আমি লিখতে পারি y equal to, আচ্ছা এখানে এটা হচ্ছে বিকৃতি, নিচে বিকৃতি থাকে, আর যেহেতু f টাকে আনতে হচ্ছে সেই জন্য আমি রিলেশনটা এইভাবে লিখলাম। f বাই এ অন্যবার mg ডাইরেক্ট লিখলাম, আমি mg টা লিখলাম না। উপরটা হচ্ছে পীড়ন ফোর্স বাই এরিয়া, নিচেরটা হচ্ছে বিকৃতি স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এটা পড়ে থাকছে f ক্যাপিটাল L a স্মল l। আচ্ছা, ব্যাসার্ধের টার্মে f টা তো বের করতে হবে, তাই না? তাহলে এটা পড়ে থাকছে y a l বাই ক্যাপিটাল L। মান বসিয়ে দাও। আচ্ছা, আরেকটু লিখি y স্মল l পাই r স্কয়ার, এটা a এর মান,
ডিভাইডেড বাই এল, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্মল এল, আচ্ছা ক্যাপিটাল এল ইন্টু 0.2 বাই 100। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পার্সেন্ট থেকে ভগ্নাংশে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আমি সেটাই করেছি। আর পাই আর স্কোয়ার, তাহলে পাই হচ্ছে 3.14 আর স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এল। দেখো ক্যাপিটাল এল কেটে গেল। এবার তোমার কাজ হচ্ছে বাকিটুকু ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করলে মোটামুটি এটা আসবে বলছে 141 নিউটনের কাছাকাছি। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারি।